আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি আসলে স্যাটারডে শুরু করার কথা ছিল, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা লেট করে ফেলেছি এবং দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে সবার কাছে মনে হচ্ছে এখনো আমাদের কিছুটা হয়ে গেছে তবু আমরা আমাদের লাইভ চালিয়ে যাই। তো দর্শক আমাদের দেশে থেকে যারা আমাদের আজকে সবাইকে অনেক জানাচ্ছি। সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ডিওআরএস-এর পেজ থেকে আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3 লাইভ এবং প্রতি সেশনে আমাদের নির্দিষ্ট করা থাকে এবং সেই টপিক বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের অতিথি যুক্ত হন। বরাবরের মতোই আজকে আমাদের টপিক হচ্ছে কোভিড-19 স্টোরি অফ দ্য ফ্রন্টলাইন ওয়ারিয়র। আজকের এই টপিকের উপর আলোচনা করার জন্য অতিথি যুক্ত আছেন। আমি আপনাদেরকে পরিচয় করে দিব। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি মিজানুর রহমান সমীর ভাই। আপনি একজন ইন্টার্ন ডক্টর মেডিসিন ডিপার্টমেন্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তাকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছে শাকির আহমেদ ভাইয়া এবং ডিবিসি টেলিভিশন কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে আরেকজন আছে এবং আজকের এই লাইভ সেশনে উনি একজন পর্যবেক্ষক হবেন। তিনি হচ্ছেন আমাদের রোমানা পাকরি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত আছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যুক্ত হবেন। অনেকের পরিচিত তিলোত্তমা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত পারছেন না। আশা করছি দ্রুতই দর্শক আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব স্টোরি অফ দ্য ফ্রন্টলাইন ওয়ারিয়র। তো এই টপিকটি শুনে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে বর্তমানে যে করোনা মহামারী চলছে, করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব চলছে এবং সেটি অলরেডি ভয়াবহ আকার ধারণ করে আছে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও অনেক বেশি মহামারী আকার ধারণ করে আছে। তো আমরা আজকে যারা আমাদের সাথে আমন্ত্রিত অতিথি যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই ভিন্ন পেশায় ভিন্ন ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোভিড-19 এর যে ভয়াবহতা সেটাকে রুখে দেওয়ার জন্য, সেটাকে মোকাবেলা করার জন্য নিজ জায়গা থেকে প্রত্যেকেই সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সেই গল্পগুলোই শুনবো তাদের কাছ থেকে। তো প্রথমেই আমি অ্যাকচুয়ালি লকডাউনের এই সময়টাতে এবং কোভিড-19 এর বর্তমানে এই মহামারী সময়টাতে প্রত্যেকেই কিভাবে সময় কাটাচ্ছেন সেটা একটু জানতে চাবো এবং এই সময়টাতে প্রত্যেকেই নিজ কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। কাজ করতে গিয়ে আপনাদের যে সময়টুকু যাচ্ছে সেই সময়টুকু কিরকম যাচ্ছে। তো আমি প্রথমে একটু শাকির ভাইয়ের কাছে যাব। আমরা প্রত্যেকেই 1 মিনিট করে আমরা ধন্যবাদ ইশতিয়াক। আসলে এই করোনা কালে সবার যেমন সময় যাচ্ছে ঠিক একইভাবে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদেরও ঠিক একইভাবে সময় পার করতে হচ্ছে। তবে আমাদের একটু ভিন্নতা রয়েছে। আমি যদি বলি যে আমাদের সবাই যখন উদ্বেগ উৎকণ্ঠায় আসলে নিজ গৃহে পরিবার পরিজনের সাথে অবস্থান করছেন ঠিক তখনই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু মাঠে ঘাটে দায়িত্ব পালন করতে হচ্ছে। তো ভিন্নতা এতটুকুই। তো আর অন্য সাধারণ মানুষের মতোই আমাদের জীবনযাত্রা চলছে। আর পাশাপাশি সব সময় একটা আতঙ্ক শঙ্কা এগুলো মানুষের মধ্যেও কাজ করছে। আমরা চেষ্টা করছি যেন এগুলো আমাদেরকে স্পর্শ করতে না পারে। তারপরেও আসলে সেগুলো থেকে আশেপাশের সবাই যখন সেগুলোর দ্বারা পরিবেষ্টিত থাকেন তখন আসলে চিন্তামুক্ত থাকা যায় না। তো সবার মতো আমাদের একইভাবে শঙ্কা উদ্বেগ পাশাপাশি সচেতনতা এগুলোর সমন্বয়ে আসলে সময় কাটছে। ইশতিয়াক। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি আমার কথা শুনতে একটু প্রবলেম হচ্ছে। পুরো কথা মনে হচ্ছে ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক
রোমানা পাপড়ি আপুর কাছে যেতে যাচ্ছি যে আপু আপনার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার বর্তমান যে সংস্কৃতি যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম বা বিভিন্ন ক্লাস হচ্ছে তো আপনাদেরকে টেলিকাস্টে শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়ার জন্য যাওয়া লাগতেছে না, এই সময়টা বাসায় আছেন, অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে, কিভাবে সময় কাটাচ্ছেন? ধন্যবাদ ইশতিয়াক। সত্যি বলতে কি আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে সময়টা কাটাচ্ছি এটা তো আগে এভাবে কখনো কাটিনি আর হচ্ছে পূর্ব প্রস্তুতিও ছিল না। তো বরাবরের মতো দিন যাচ্ছে, রাতও আসতেছে, এভাবেই কাটাচ্ছি। বাট এর মাঝেও যে সময়টা আমরা কিভাবে কাজে লাগাচ্ছি বা আমি কিভাবে কাজে লাগাচ্ছি, প্রথম কথা হচ্ছে আমি COVID-19 থেকে কিভাবে নিজেকে রক্ষা করব, পরিবারকে রক্ষা করব সেই প্রচেষ্টাই করছি। এমনকি আমার বিল্ডিং এ বা আমার দারোয়ান কিভাবে এই প্রতিকার মানে এই COVID-19 থেকে রক্ষা পাবে তার জন্য আমি সচেতনতামূলক কাজকর্ম করে যাচ্ছি। যেমনটা হচ্ছে আমার বিল্ডিং থেকে কেউ যদি প্রয়োজনে বাইর হয় বা ভেতরে আসে তার জন্য আমি নিচে হ্যান্ড ওয়াশিং এর ব্যবস্থা করে দিয়েছি এবং স্যানিটাইজার রেখে দিয়েছি যাতে অন্তত সুরক্ষা পায়, ন্যূনতম যতটুকু নিজেকে কিভাবে রক্ষা করতে পারে। এর ছাড়াও আমি বেশিরভাগ সময়টা হচ্ছে পরিবারকে সময় দিচ্ছি, যে সময়টা আগে কখনো দেওয়া হয়নি এভাবে। বাসায় মার সাথে সময় কাটাচ্ছি, বোন আছে, বোনের 2টা বাচ্চা আছে, ওদের গল্প শুনছি, ওদেরকে আবার গল্প শোনাচ্ছি। তাছাড়া হচ্ছে পড়াশোনাটা তো অবশ্যই করতে হবে, পড়াশোনাটাও করছি, যেগুলো আমার অসমাপ্ত কাজ ছিল সেগুলা কাজগুলো করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে হচ্ছে আমার অনেক দিনে অনেক কিছু শেখার ইচ্ছে ছিল বাট ওইরকম সময় হয়নি, যেহেতু অনলাইন ভিত্তিক সবকিছু চলছে। অনলাইন দেখে দেখে বা ইন্টারনেট ব্যবহার করে আমি অনেক কিছু শেখার চেষ্টা করছি। আর বিকেলের সময়টা যেটা হচ্ছে আমি করি সেটা হচ্ছে আমি ছাদ বাগান করছি, ওই সময়টা পুরোটাই আমি ছাদে গিয়ে সময় দেওয়ার চেষ্টা করি। এতে দেখা যাচ্ছে যে আমার মনটাও ভালো হচ্ছে বা আমি গাছপালা বা এগুলোর প্রতি নজর দিতে পারছি আর কি। ধন্যবাদ ইশতিয়াক, এই পর্যন্তই ছিল আর কি করোনার সময় আমার যেভাবে সময় কাটছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রোমানা আপু? হ্যাঁ ইশতিয়াক, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আপু আপনি যেটা বলতেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার হিসেবে আপনি যেহেতু আপনাদের ক্লাসে যাওয়া লাগছে না শিক্ষার্থীদেরকে পাঠদানের জন্য এবং আপনি বাসায় আছেন, সেই হিসেবে কিছু পড়াশোনা করছেন এবং অন্যান্য কাজ করছেন, পরিবারকে সময় দিচ্ছেন। আহ আপনি আপনার জায়গা থেকে সুন্দর কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের সাথে অন্যান্য যে অতিথিগুলো রয়েছেন, শাকির আহমেদ ভাই এবং হচ্ছে ডক্টর মিজানুর রহমান শামীর ভাই, আমার মনে হয় একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। শাকির ভাই, শামীর ভাই যদি আমাদের সাথে নেই। আমি আছি, আপনি পাচ্ছেন? শাকির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ইশতিয়াক। ও, আচ্ছা আচ্ছা। তো রোমান আপু যেটা বলতেছিলেন যে আপনি সময় দিয়েছেন বাসায়, এই সময় দিয়েছেন শাকির ভাইয়ের জন্য কিংবা শামীর ভাইয়ের জন্য এটা সম্ভব হচ্ছে, কারণ হচ্ছে তারা সাংবাদিকতা পেশায় আছেন, শামীর ভাই ওইদিকে আহ আহ, একজন ডাক্তার হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন সবসময় শামীর ভাই। তো আমি শামীর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনার ম্যাক্সিমাম সময়টাতে বাড়িই থাকা লাগতেছে রোগীর সেবা করার জন্য, COVID-19 মোকাবেলা করার জন্য, এবং আপনাদেরকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আপনার সময়টা আর কিভাবে যাচ্ছে? হ্যালো, আমাকে বলছেন? ডাক্তার শামীর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শামীর ভাই। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, জি। আমি পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার মিজানুর রহমান সামির। আমি বর্তমানে সিলেট মেডিকেল উসমানীতে কর্মরত আছি। আপনারা সবাই জানেন বাংলাদেশের সর্বপ্রথম যিনি এই করোনা যুদ্ধে কাজ করতে গিয়ে মারা গেছেন, শ্রদ্ধেয় আমাদের মনিরুদ্দিন স্যার। আমি ওনার আন্ডারে গত 2 মাস ধরে কাজ করছি। হঠাৎ করে ওনাকে যখন গত 2 এপ্রিল উনি কোভিড আক্রান্ত হয়,
ওনার যে পরিস্থিতি আমরা জানতে পারি, আমরা খুবই মর্মাহত এবং আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট পুরো শোকে পরিণত অনেকটা। আমাদের পরবর্তী কাজগুলো আসলে প্রত্যেকটা আমরা যে কলিগরা কাজ করছি ওনারা সবাই কিন্তু আমরা মানসিকভাবে দুর্বল বলা যাবে না ঠিক, মানসিকভাবে আমরা আঘাতগ্রস্ত হয়েছি সর্বপ্রথম আমাদের এই স্যার হারিয়ে। তো এই সময় এরপর থেকে আমি তো আমার যে সময় কাটছে আমি কাজ করে যাচ্ছি, ডিউটি করে যাচ্ছি, আর বাকি যে সময়টা চলছে সেটা অনেকটা ফ্যামিলির সাথে ভিডিও কল, ফ্যামিলির যারা আছেন তাদের সবার সাথে সময়টা কাটানোর চেষ্টা করছি, কারণ এই মানসিক যে স্ট্রেস সেটা কাটানোর জন্য একমাত্র ফ্যামিলি আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো উপায়, যে মানুষ আত্মবিশ্বাস দিবে, ফ্যামিলি বন্ধু বান্ধব যারা আছেন। আর যে সময়টা এক্সট্রা থাকে রাতের বেলা ডিউটি না থাকে না, তখন আমি বিশেষ করে অনলাইনে যে কোর্স গুলা অ্যাভেলেবল আছে, বিশেষ করে ফ্রি কোর্স গুলা বিভিন্ন বিষয়ের উপর, সেই কোর্স গুলো করে থাকি অ্যাকচুয়ালি। তো এই কোর্স গুলো আমাকে আসলে খুব বেশি হেল্প করে। যেমন আমি যদি আপনার এই কোর্সগুলো করে ফেলতে পারি আমি বিভিন্ন টপিকস, যেমন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলোতে আমার স্বপ্নের বিষয় ছিল, ক্যামব্রিজ, হপকিন্স, সিডনি ইউনিভার্সিটি থেকে, লন্ডন ইউনিভার্সিটি, হাইজেন্সট, ওখান থেকে অনেকগুলো অনলাইন কোর্স ফ্রিতে দেয়। আমি সেই কোর্সগুলো করার চেষ্টা করছি এই সময়টাতে, আর সাথে ডিউটি করছি। আর মানসিকভাবে যেন সবসময় স্ট্রং থাকি, এই পরিস্থিতিতে কিভাবে মানুষকে বাঁচানো যায়, কিভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজগুলো করানো যায়, সেই ব্যাপারটা আমি দেখছি বিশেষ করে। আর এটাই আর কি, এভাবেই পুরো সময়টা আমি কাটাচ্ছি। ইস্তাক ভাই। আচ্ছা আচ্ছা, তো শামির ভাইয়ের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই যে আপনারা হচ্ছে সেবা করতে গিয়ে অনেক বেশি মনে হচ্ছে যে অনেকটা ঝুঁকির মধ্য দিয়ে কিন্তু আপনারা কাজ করে যাচ্ছেন, যে কোভিড-19 এর পেশেন্টদেরকে নিয়ে তাদের সেবা করা বা টেস্ট করা থেকে শুরু করে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে অনেক কাজগুলো করে যাচ্ছেন, যেগুলো একেবারেই ঝুঁকি এবং হচ্ছে ঝুঁকির মধ্যে আপনারা কাজ করে যাচ্ছেন। তো রোগীর সেবা করতে গিয়ে বা কোভিড-19 এর যে পেশেন্ট গুলো আপনাদের কাছে আসছে সেবা নেওয়ার জন্য বা তাদের স্যাম্পল দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনারা স্যাম্পল কালেকশন করে সেটা টেস্ট করছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 এর পেশেন্টের বাইরেও কিছু পেশেন্ট রয়েছে যারা নন কোভিড বা নন কোভিড কিছু হসপিটাল রয়েছে যেখানে আপনারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো সেই জায়গাটাতে আপনারা অ্যাকচুয়ালি রোগীদের সেবা করতে গিয়ে বা চিকিৎসা প্রদান করতে গিয়ে কি কি সমস্যার অ্যাকচুয়ালি সম্মুখীন হচ্ছেন, যারা কোভিড-19 এর পেশেন্ট না বা কোভিড-19 আছে কিনা পজিটিভ বা নেগেটিভ কিনা সেটা টেস্ট করার জন্য আসছে না, ওরা ওদের নরমাল ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আসছে, সেক্ষেত্রে আপনারা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা? আসলে দেখেন আমাদের বাংলাদেশে যেহেতু রিসোর্স কম, পরীক্ষা করাতে গিয়ে সময় লাগছে, বিশেষ করে যখন কোভিড-19 এর জন্য আমরা স্যাম্পল পাঠাই উইদিন 3 ডেজ আমরা রিপোর্টটা হাতে পাচ্ছি না, কিন্তু এর মাঝে অনেক রোগী আসে যেগুলো আমরা কনফার্ম না বাট সাসপেক্টেড, তাদেরকে আমরা প্রথমে যেটা করি আলাদা আইসোলেশন ভাবে বা সেম ওয়ার্ডে আমরা আরেকটা বেডে দূরে আমরা রাখি। আর যেটা হচ্ছে বর্তমানে আমরা সরাসরি রোগীদের কন্ট্যাক্টে হাত দিয়ে, যেটা আগে আমরা করতাম, রোগী প্রথমে আসলে আমরা হ্যান্ডশেক করতাম, যে অনেকটা রোগী মানসিকভাবে শান্তি পেত যে হ্যান্ডশেক করছে ডক্টর সাহেব। তো এতে ব্যাপারটা আমরা তখন হ্যান্ডশেক করার মাধ্যমে ক্লিনিক্যাল যে ক্লুটা, যেমন হাত যদি ঘামা থাকে বা গরম থাকে সেটা আমরা বুঝতে পারি তার ক্লিনিক্যাল কোনো সিমটম আছে কিনা। বাট ওই ক্ষেত্রে যেটা রোগী ফিল করে যে রোগী ডাক্তার সাহেব হয়তো দেখছেন, মানসিকভাবে খুশি থাকেন। তো বর্তমান সিচুয়েশনে সেই আমরা যে নৈতিক একটা সিম্পিতি দেখাই সেই ব্যাপারটা এখন করতে পারছি না। এতে রোগীর পার্টি বা রোগী নিজেই মানসিকভাবে ভাবছে যে ডক্টর আমাকে দেখছে না। তো বর্তমানে আমরা সাধারণত পিপিই পরেই এই কাজটা করে যাচ্ছি, রোগী রিসিপ্ট থেকে শুরু করে। আমাদের ওসমানীতে যেটা হয়, প্রথমে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে যারা রোগী ভর্তি হয় তাদের সবাইকে হচ্ছে থার্মোস্ক্যান মেশিন দিয়ে টেম্পারেচার মাপা হয়, এবং প্রথম যে স্ক্রিনে পরে ওনারা যদি মনে করে হসপিটালে ইনডোরে ভর্তি করায়। আর যারা যদি টেম্পারেচার বেশি বা কোভিড-19 লাইক সিমটম যদি থাকে তাদেরকে আমরা আমাদের আরেকটা ব্রাঞ্চে শহীদ শামসুদ্দিন করোনা সেন্টার, ওখানে আমরা ভর্তির জন্য আমরা রেফার করে দিই। আর যদি খুব বেশি খারাপ হয়, রোগীর অবস্থা খারাপ কিন্তু ইনডোরে তার মাল্টিপল ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আমরা ইনডোরে ভর্তি করাই। এবং যদি সাসপেক্টেড মনে করি তাদেরকে আমরা একই ওয়ার্ডে আলাদা বেডে আমরা তাদেরকে রাখি।
এবং আমরা তাদেরকে স্যাম্পল পাঠানোর চেষ্টা করি। আর রোগীদের একটা ব্যাপার হচ্ছে আমরা বিশেষ করে যখন আমরা হিস্ট্রি নিই রোগী বিশেষ করে সিলেটের যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, তো এই জায়গায় মানুষজন আসলে তাদের যে রিয়েল হিস্ট্রি সেটা বলতে চায় না। কারণ রিয়েল হিস্ট্রি বলতে গেলে ওনারা হচ্ছে উম আমরা রোগী হয়তো ভর্তি নিব না। সিলেটে অন্যান্য যে প্রাইভেট হসপিটাল তারা তো ভর্তি নিচ্ছে না। যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের symptom থাকে তখন ওনারা কি করে হয়তো প্যারাসিটামল খেয়ে আসছে, জ্বর কমে গেলে হসপিটালে ভর্তি হওয়ার চেষ্টা করছে। আমরা ভর্তি হওয়ার পর ২-৩ ঘন্টা পরে দেখছি আবার জ্বর উঠতেছে। তো এই ধরনের সিচুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এতে আমরা যেটা হয়েছে আমাদের ওসমানী মেডিকেলে আমাদের একজন প্রফেসরকে হারিয়েছি মেডিসিন ডিপার্টমেন্টের, এবং এরপরে আরো আমরা ১৭ জন ইনফেক্টেড হয়েছে আমাদের ইন্টার্ন ডক্টর। তো ওনারা আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে। আরেকটা ব্যাপার আমাদের একজন প্রফেসর সাহেব উনিও আজকে আহ কোভিড থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছে। তো আমরা বিশেষ করে যে মেইন যে প্রবলেমটা হসপিটালে রোগীরা যখন ভর্তি হয় তাদের তথ্যগুলো গোপন করে। আর হসপিটাল ম্যানেজমেন্টে বিশেষ করে সবসময় পিপি, গ্লাভস, এগুলা অ্যাভেলেবল থাকলেও আমরা টাইমলি পাই না। যেমন আমাদের ডিউটি এক্সচেঞ্জ হয় বিভিন্ন ডিউটি আওয়ারে, তো ওই সময় থাকে না। তো আমরা চেষ্টা করছি মানসিকভাবে শক্ত থেকে মানুষ যতটুকু পারা যায় রোগীদের হাসি খুশি ভাবে তাদের ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে। আর আগে আমরা যেটা করতাম সাধারণত ক্লিনিক্যাল অ্যাডভাইস বেশি করতাম, সাধারণত ক্লিনিক্যাল এক্সামিনেশন বেশি করতে পারতাম। বর্তমানে আমরা সরাসরি রোগীদের ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারি না। আমরা সেক্ষেত্রে আমরা যেটা ইনভেস্টিগেশন তার ল্যাবের হেল্প নিই। আগে বিশেষ করে আমরা বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, কার্ডিওলজিক্যাল এক্সামিনেশন গুলো করলে অনেকটা আপনার রোগ কি রোগ হয়েছে সেটা আমরা ইজিলি বুঝতে পারতাম। তো বর্তমানে সেই ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করা যাচ্ছে না, কিন্তু আমরা দূর থেকে অনেকটা ১ মিটার দূরত্ব বজায় রেখে তার ব্লাড প্রেশার যতটুকু মাপ, যদি খুব বেশি মাপতে প্রয়োজন হয় তখন মাপি। তখন মাপার পরে যেটা আমরা করি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি। এরপরে হচ্ছে যদি বিভিন্ন ইনভেস্টিগেশন হেল্প নিই, এরপর আমরা ট্রিটমেন্টটা চালু করি। এভাবে আমাদের মোটামুটি ট্রিটমেন্টটা কন্টিনিউ চলছে। জি ইসমাইল ভাই। ইসমাইল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, তাহলে আপনাকে আমি কিছু কোশ্চেন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ, আমি একটু হচ্ছে ডিবিসি নিউজের যে রিপোর্টার আমাদের শাকিল ভাই, আমি একটু শাকিল ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে যে লকডাউনের এই সময়টাতে বা কোভিড-19 এর বর্তমান যে পরিস্থিতি সেটা স্বাভাবিক না, এবং হচ্ছে এই মহামারীর মধ্যেই হচ্ছে অনেক বেশি জনসমাগমের মধ্যে গিয়ে যারা আছে রিপোর্ট করছেন এবং হচ্ছে বিভিন্ন টেলিভিশনে কাজ করছেন, আমাদের শাকির ভাই ডিবিসি নিউজের রিপোর্টার হিসেবে কাজ করছেন। তো শাকির ভাইয়ের কাছে প্রশ্ন যে এই সময়টাতে অ্যাকচুয়ালি একটা ঝুঁকি নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন এবং সাংবাদিক বৃন্দ আপনারা যারা আছেন প্রত্যেকেই, তো কতটুকু ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং হচ্ছে এই ঝুঁকিটা আপনারা অ্যাকচুয়ালি কিভাবে ফেস করছেন, বা ব্যক্তিগতভাবে আপনি কিভাবে ফেস করছেন? ঝুঁকির কথা বলতে গেলে সাংবাদিকতা পেশাটাই আসলে ঝুঁকিপূর্ণ একটি পেশা। তো আমরা আসলে সেই ঝুঁকির মধ্য দিয়ে আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ধরে রাখার চেষ্টা করি। গণমাধ্যম কর্মীদের দায় দায়িত্ব কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আপনি জানেন যে এই দুর্যোগকালীন সময়ে, বিপদের সময় কিন্তু অনেক গুজব বা রিউমার আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। বিশেষত এখন যেহেতু আমাদের সবার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম এভেলেবল, সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেই গুজবটি ছড়িয়ে যায়, অপতথ্যটি ছড়িয়ে যায়। সেটার বিরুদ্ধে গিয়ে বা সেটার প্রতিকার স্বরূপ সঠিক তথ্য বের করে আনাটা তখন সাংবাদিকদের একটি বড় দায়িত্ব হয়ে পড়ে। আপনি জানেন তথ্য সংগ্রহ করতে আসলে স্পটে যেতে হয়, মাঠে যেতে হয়। তো সাংবাদিকদের প্রধান কাজ যেহেতু তথ্য সংগ্রহ করা, স্বাভাবিকভাবেই তাদেরকেও মাঠে যেতে হয়। আমরা সবসময় চেষ্টা করছি যে আমরা তথ্যের জন্য মাঠে যাব বা স্পটে যাব, কিন্তু নিজে যেন আক্রান্ত না হই বা আমাদের কেউ যদি আক্রান্ত হয় তার দ্বারা যেন অন্যরা আক্রান্ত না হয়, সেজন্য সামাজিক দূরত্ব যে নিশ্চিতের বিষয়টি আছে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা মাস্ক, তারপর পিপি যেগুলো রয়েছে সব ধরনের প্রোটেকশন নিয়ে আমরা যখন লাইভ দেওয়ার জন্য বা রিপোর্ট কালেক্টের জন্য বের হচ্ছি তখন সেগুলো মেনটেন করছি। আরেকটি বিষয় আপনি জানেন যে এর বাইরেও কিন্তু আসলে ভাইরাসের চ্যালেঞ্জের বাইরেও কিন্তু ইতিমধ্যে বা এই মুহূর্তে সাংবাদিকদের জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। আমি যদি আপনাকে বলতে যাই যে
আপনি জানেন এই কোভিড-19 সময়ে আমাদের দেশে হসপিটাল কেন্দ্রিক বা তথাকথিত যেসব জনপ্রতিনিধি রয়েছেন সে সকল জনপ্রতিনিধিদের দুর্নীতির খবর কিন্তু গণমাধ্যম কর্মীরাই সংবাদ মাধ্যমে গণমাধ্যমে তুলে আনছেন। তো সেগুলো তুলে আনতে গিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আমি আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে আমাদের 6 জন সহকর্মী কিন্তু কোভিড-19 কে কেন্দ্র করে যে দুর্নীতিগুলো হয়েছে, কোথাও ত্রাণের চাল চুরি, কোথাও হসপিটালে রোগীকে সেবা না দেয়া, এই ধরনের দুর্নীতির যে তথ্য সেগুলি প্রকাশ করে আমাদের 6 জন সহকর্মী কিন্তু হামলা মামলার শিকার হয়েছেন। তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে হামলা মামলার শিকার হয়েছেন, অনেকেই জেলে আছেন, আবার অনেকেই মামলার অধীনে আছেন। তো সেই ধরনের সমস্যাগুলো রয়েছে। আরেকটি সমস্যা আপনি জানেন যে গণমাধ্যম, বিশেষত যদি আমি টেলিভিশনের একজন কর্মী হিসেবে যদি বলি, গণমাধ্যমের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনৈতিক যোগানের বিষয়টি আসে কিন্তু বিজ্ঞাপন থেকে। তো কোভিড-19 সময়ে যেহেতু ব্যবসা বাণিজ্যের ধীর গতি চলছে বাংলাদেশ সহ সারা বিশ্বে, সুতরাং সেক্ষেত্রে বিজ্ঞাপনের বাজারটি সংকুচিত হয়ে গেছে। সুতরাং গণমাধ্যমের যে খরচের বিষয়টি আছে, গণমাধ্যম চলার জন্য যে অর্থের প্রয়োজন সেটি কিন্তু বিজ্ঞাপন থেকে আসতো। এই সময়ে কিন্তু গণমাধ্যম বিজ্ঞাপন থেকে সেই অর্থটা পাচ্ছে না। ফলে খরচ মেনটেন করতে গিয়ে গণমাধ্যমের যে মালিকরা রয়েছেন, গণমাধ্যম কর্তৃপক্ষকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো এই ধরনের আসলে এই 3টি চ্যালেঞ্জ আসলে আমি মোটা দাগে উল্লেখ করতে চাই যে আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে বা আমাদের এই 3টি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি আরো নানা ধরনের শঙ্কা, আতঙ্কের ভয় তো রয়েছেই। তারপরেও আমরা শঙ্কাহীন ভাবে আসলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে, নিজেদের পরিবার, নিজেদের সহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করে আমরা কাজ করার চেষ্টা করছি। কারণ আপনি জানেন যে আমরা যারা বাহিরে কাজ করি, আমাদেরকে বাইরে যেতে গিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে হয়। তো আসলে সেই কথা বলতে গিয়ে একজন গণমাধ্যম কর্মী যদি আক্রান্ত হন, তার দ্বারা তার পরিবার আক্রান্ত হতে পারে, অফিসে অবস্থানকারী তার সহকর্মীরা আক্রান্ত হতে পারে। সেজন্য আমরা সবসময় নিজেদের নিরাপত্তাটা তো নিশ্চিত করি, পাশাপাশি আমার দ্বারা যেন আমার অন্য কোনো অফিসে অবস্থানকারী, আমার অন্য কোনো সহকর্মী, আমার পরিবারের কোনো সদস্য যেন আক্রান্ত না হয়, সেই বিষয়টি নিশ্চিতের জন্য আমরা সর্বদা সজাগ থাকি। তো এই মিলিয়ে আসলে আমাদের এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করি আমাদেরকে আসলে এই কোভিড-19 সময়ে আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। তো সবচেয়ে আমাদের জন্য ভালো লাগার বিষয় হচ্ছে, আপনি প্রশ্ন করেছিলেন যে আমাদের সহকর্মীরা বা গণমাধ্যম কর্মীরা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখেন। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা যখন একটি সংবাদ প্রকাশ করতে পারি যার দ্বারা আসলে সাধারণ মানুষের সেই সমস্যাগুলো, বিপদগুলো উঠে আসে, তখন কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার পেশার প্রতি যে আমার দায়িত্ব, সেটি কিন্তু আমার যে পালনের যে স্কোপটা সেটা মানে উন্মোচিত হয়। সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া বলে একজন ছোট্ট গণমাধ্যম কর্মী, ক্ষুদ্র গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করি। তো আপনি জানেন এই কোভিড কালীন সময়ে আসলে এই দুর্নীতির সংবাদগুলো তুলে আনতে গিয়ে সাংবাদিকরা কিন্তু প্রাণে প্রাণে লড়ে যাচ্ছেন। পাশাপাশি আপনাকে আগেই বলেছিলাম যে আমি গুজবের বিষয়টি যেটি যেমন নানা ধরনের ওষুধ আবিষ্কারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আকারে ছড়াচ্ছে। জনসাধারণ আসলে সেটিকে ভেরিফাই না করেই সেটি সেবন করছেন। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা সেটি তুলে ধরছেন। পাশাপাশি নিজেদের সুরক্ষা, নিজেদের পরিবার, সহকর্মীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে দিন কাটাচ্ছেন। ইশতিয়াক। একজন গণমাধ্যম কর্মী হিসেবে শাকির ভাইয়ের কাছে আমার আরেকটা জিনিস জানার, যে আপনি যেটা বলতেছিলেন যে 6 জন আপনাদের সহকর্মী ইতিমধ্যে কোভিড-19 আক্রান্ত হয়েছেন, পজিটিভ হয়েছেন, তারা কতজন সুস্থ হয়েছেন সেটা আমার জানা নেই। তো যারা অসুস্থ হচ্ছেন বা যাদের পজিটিভ আসছে, যারা কোভিড-19 আক্রান্ত হচ্ছে, তাদেরকে সহযোগিতা করার জন্য বা আহ, তাদেরকে তাদের যাবতীয় জিনিস দেখাশোনা করার জন্য আপনারা কি কোনো জায়গা থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছেন কি? ইশতিয়াক, আমি যদি গণমাধ্যম কর্মীদের আক্রান্তের সংখ্যাটা বলি তাহলে শতাধিক গণমাধ্যম কর্মী কিন্তু বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আপনি জানেন যে আমাদের 3 জন সহকর্মী ইতিমধ্যে কোভিড এর সঙ্গে যুদ্ধ করে তারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তো শতাধিক গণমাধ্যম কর্মী যেখানে আক্রান্ত, সেখানে আসলে যতটুকু নিরাপত্তা দরকার একজন গণমাধ্যম কর্মীর, ঠিক ততটুকু পাচ্ছে না। তবে সীমিত আকারে হলেও, ছোট পরিসরে হলেও সাংবাদিক সংগঠনগুলো বা
বিভিন্ন গণমাধ্যমের যে অফিসগুলো রয়েছে, অফিসগুলো তাদের এমপ্লয়ীদের জীবনের নিরাপত্তা, পাশাপাশি এই বিষয়গুলো তারা তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি শাকির ভাইকে। আমি একটু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান শামীর ভাই যিনি আছেন ইন্টার্ন ডক্টর হিসেবে মেডিসিন ডিপার্টমেন্ট, ওনার কাছে আরেকবার আমি যেতে চাই। সেটা হচ্ছে যে আপনারা রোগীর সেবা করতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা নিয়ে আপনি আমাদেরকে জানিয়েছেন। তো এই সময়টাতে আপনারা কিন্তু পরিবার পরিজন ছেড়ে হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে, দায়িত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে আপনাদেরকে কোভিড-19 এর পেশেন্টদের পাশে থাকা লাগতেছে, বা যারা নন কোভিড হসপিটালে আছে তারাও কিন্তু একটা ঝুঁকির সম্মুখীন অবস্থায় আছে। তো এই অবস্থায় আমরা পরিবার পরিজন ছেড়ে মানবতার সেবায় এবং জনকল্যাণমূলক কাজ এবং জাতির যে ক্রান্তি লগ্ন চলছে এই ক্রান্তি লগ্নে আপনারা কাজ করে যাচ্ছেন। তো এই সময়টাতে আপনাদের পরিবারের যে অবস্থা সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। আহ, সবাই জানেন ডক্টররা আসলে হসপিটালে যে কোনো কাজ করতে এগ্রি হচ্ছে। আর আমরা যেহেতু ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে এই করোনা পরিস্থিতি কাজ করে যাচ্ছি, আমরা হচ্ছে সবচেয়ে বেশি রিস্কে, আপনার যেহেতু রোগী আমরা জানি না আইদার সে সাসপেক্টেড অর পজিটিভ, সেটা কনফার্মলি জানি না। আমরা জানি যখন আমরা পিপি পরি, পিপি যখন আমরা এটা একটা সঠিক জায়গায় রাখতে না পারি খোলার পরে, তখন আমাদের ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। এই ইনফেক্টেড বডি নিয়ে যখন আমরা হসপিটাল থেকে বের হয়ে আসি, আমরা যখন পরিবারে আসি, তখন আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের স্ত্রী যারা আছেন, ওনাদের কিন্তু আমরা সাবকনসিয়াসলি কিন্তু ইনফেক্টেড করে ফেলছি। তো আরেকটা ব্যাপার হয়, আমরা যখন হসপিটাল থেকে বের হই, আমরা যে ট্রান্সপোর্টটা ব্যবহার করি, যে রিক্সা বা বাস, সেটা কিন্তু ডিসইনফেক্টেড না। তখন আমরা সেই রিক্সাও বা যে বাসের মাধ্যমে আসি, আমরা সেটাকেও কিন্তু ইনফেক্টেড করাই দিয়ে আসছি। আমরা বলা যায় ডাক্তাররা হচ্ছে সুপার স্প্রেডার। আমরা যেহেতু সব রোগীদের সাথে, মানুষের সাথে কন্টাক্টে বেশি যাই, আমাদের দ্বারা মানুষ ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো বর্তমানে যেটা, আমি আমার পরিবার থেকে সম্পূর্ণ আলাদা। গত 2 মাস ধরে আমার ওয়াইফ হচ্ছে তার বাড়িতে আছে, সে আসতে রাজি নয় যেহেতু, এবং আমাদের যারা কলিগ ডাক্তার আছেন ওনারা কিন্তু অনেকটা এরকম সিঙ্গেল লাইফ, যে ডক্টর সিঙ্গেল লাইফ, সে সিঙ্গেল বাসায় আছে, বাসায় ওনার ওয়াইফ বা অন্য কোথাও আছে, হসপিটালের কেবিনে পড়ে, কেবিন রুমেই আছে। এভাবে আমাদের আসলে আমাদের ব্যক্তিগত সময়টা যাচ্ছে। আর ওই সেটে যদি আমাদের ফ্যামিলি, বাবা মার কথা চিন্তা করি, ওনারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করছে। আমি নিজে, ডাক্তারদের প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে বাবা মা, ওরা অনেকটা যে আল্লাহর কাছে দোয়া করছে, বাবা আমার আল্লাহ আমার ছেলেটা বা আমার বাবা মেয়েটাকে সুস্থ রাখো এই পরিস্থিতিতে, অনেকটা এইরকম একটা ক্রান্তিকাল মুহূর্তে। এখন এই যে স্ট্রেসের মধ্যে যেটা হয় আমাদের অ্যাকচুয়ালি, যে এই লং আওয়ার ওয়ার্কিং, তারপর হচ্ছে এই মেন্টাল স্ট্রেসের মধ্যে কাজ করে যাচ্ছে, তার মধ্যে আমাদের ব্রেনে কিন্তু এক ধরনের হরমোনাল চেঞ্জ হয়, কর্টিসল লেভেল বেড়ে যায়। যে কর্টিসল লেভেল আপনাকে হচ্ছে আপনার যে স্লিপ প্যাটার্ন, মুড, এইগুলাকে নষ্ট করে দেয়। তো ডাক্তাররা যেটা বর্তমানে, আমরা যেহেতু স্লিপ ওয়ার্কিংটা যে প্যাটার্ন, সেটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা ঠিক মতো ঘুমাতে পারছি না, আমাদের মুড অফ বিহেভিয়ার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। তো আর বিশেষ করে এই একটা সায়েন্টিফিক স্টাডিতে আছে, আপনি যদি উইকলি 40 আওয়ারের বেশি কাজ করেন, আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক হয়ে যায়, আপনার পরিবারের সাথে একটা রিলেশনশিপ, একটা গ্যাপ হয়ে যায়, আপনার ছেলে মেয়ে বাচ্চারা আপনার বাবা মার কাছ থেকে ভালো সময় না পেলে হয়তো তাদের সাইকোলজিক্যালি আপসেট হয়ে যায়, যে ব্যাপারগুলা। তো আসলে এই পরিস্থিতিতে এরকম সাইকোলজিক্যাল চেঞ্জ হচ্ছে আমাদের, যে মানসিক যে অবস্থায়, সামনে ঈদ আসতেছে, ঈদে যে একটা সবাই মিলে ঈদ করা, রোজাতে সবাই মিলে সেহরি করা ফ্যামিলি নিয়ে, তো আসলে এই যে একা সময়টা বর্তমান পরিস্থিতি, এটা খুব বেশি আমাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো মানুষের মানবতার জন্য কাজ করছি, বাট আমরা সাইকোলজিক্যালি আমরা আইল হয়ে যাচ্ছি, বুঝছো? তো আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা থেকে কবে মুক্তি দিবে, তবে আমরা চেষ্টা করে যাবো প্রত্যেকটা রোগীকে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চিকিৎসা দিয়ে যাব। আমরা কখনো না করবো না। হসপিটালের প্রত্যেকটা রোগী কিন্তু আমরা ভর্তি দিচ্ছে। তো আমরা সবসময় মানবতার সেবার জন্য কিন্তু আমরা রেডি থাকি। যেহেতু আমরা এজ এ ডক্টর হিসেবে আমরা জীবনে প্রথমেই যখন আমরা প্রফেশনে ঢুকি, আমরা কিন্তু শপথ নিয়ে ঢুকি যে আমরা মানবতার জন্য কিন্তু আমরা সবসময় রেডি থাকি। যদিও আমাদের ব্যক্তিগত লাইফ থাকবে, তো আমরা এই ব্যক্তিগত লাইফটাকে আমরা স্যাক্রিফাইস করছি মানবতার সেবার জন্য। আমরা আশা করছি একটা সুন্দর ভবিষ্যতে, সুন্দর পৃথিবী, আর এই কোভিড-19 পরবর্তী পৃথিবীটা হয়তো সুন্দর হবে। ডাক্তাররা সবাই আমরা আবার ফ্যামিলির সাথে মিট হবো। আমরা জানি না আমাদের বাবা মা যদি এই মুহূর্তে মারা যায়, আমরা ওনাদের পাবো কিনা আবার দেখতে।
হয়তো। তো এই পরিস্থিতি প্রত্যেকটা ডাক্তারের ফ্যামিলিতে কিন্তু এরকম, যে আমার যে সিনিয়র কলিগরা আছেন ওনারাও ঠিক এই যে সেহরিতে একজন বেসিক্যালি যিনি কখনো রান্না করে নাই, উনি নিজে কোন রকম রান্না করে সেহরি করছে। বা আমাদের যেহেতু রেস্টুরেন্ট বেস, আমরা অনেকটা যারা সিঙ্গেল ডক্টর বা রেস্টুরেন্ট বেস, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেশি। তো বর্তমান পরিস্থিতিতে রেস্টুরেন্টও বন্ধ, নিজেও খুব ভালো রান্না করা যাচ্ছে, আলু সিদ্ধ আর ভাত এরকম অনেকটা করে আমাদের সিঙ্গেল ডক্টর যারা এরকম ফ্যামিলিতে আছে বা ফ্যামিলি থেকে আলাদা আছে, আমরা এইভাবে পাচ্ছি। যেহেতু গভর্নমেন্ট বলছিল আমাদের আচ্ছা, ডক্টরদের জন্য আলাদা। জাকির ভাই, জি। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান কথার জন্য। আমি আরেকটু ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে আমরা যদি একটু লক্ষ্য করি যে বিগত কিছুদিন আগে নারায়ণগঞ্জের জি। একটা ঘটনা, সেটা হচ্ছে একজন ডাক্তার যথাসাধ্য চেষ্টা করে মানুষকে সহযোগিতা করে মানুষকে চিকিৎসা দিয়েছেন, কোভিড-19 পেশেন্টকে চিকিৎসা দিয়েছেন। কিন্তু একটা সময় ওনার ফ্যামিলির কয়েকজন এবং উনি সহ কয়েকজন কোভিড-19 এ আক্রান্ত হওয়ার পর ওখানকার যে এলাকার লোকজন, তারা হচ্ছে তাকে ওই এলাকায় থাকতে দিবেন না, এই টাইপের কথাবার্তা, তাকে অনেক কটু বাক্য শোনাচ্ছিলেন। এমনকি ওখানকার কিছু জনতা তাদের বাসায়ও একটা হামলা চালানোর চেষ্টা করেছে, একটা আহ, যেটা একেবারেই আমাদের দেশে কাম্য না, এবং বিশেষ করে ডাক্তারদের সাথে এটা কোনোভাবেই কাম্য না ঠিক এই সিচুয়েশনটাতে। তো আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে আপনি পারিবারিক অবস্থার কথা বললেন, তো আপনি আপনার দায়িত্ব পালন শেষে যখন বাসায় যান বা আপনার বাসাটা যে এলাকায়, সে এলাকার মানুষজনের দৃষ্টিভঙ্গিটা আপনাদের প্রতি কেমন? আমি যে বাসায় আছি, বাসার মানুষজন আলহামদুলিল্লাহ ওনারা খুবই সাপোর্টিভ। যদিও ওনারা যেহেতু বাংলাদেশের ডিফেন্সে কাজ করেন, আর্মিতে কাজ করেন, একজন বাংলাদেশ পুলিশে কাজ করেন, তো ওনাদের যে আমার প্রতি মনোভাবটা খুবই ভালো। বাট আশেপাশে যখন আমি পিপিই পরে আসি, আমার এলাকায় ঢুকি, তখন তারা চোখ হা করে তাকায় থাকে। তখন মনে হচ্ছে অদ্ভুত কিছু এখানে ঢুকছে, তারা মনে করছে হয়তো করোনা নিয়ে আসছে। তো আসলে তাদের লুকিংসটা দেখে আমি যেটা করি, আমার পিপি বা আমি ডক্টর যে লাইক একটা গেট আপ নিয়ে আমি হসপিটাল থেকে বের হই, সেটা আমি ওপেন খুলে ফেলি, এবং নর্মাল একজন পার্সন যে আমাকে বুঝতে পারবে আমি একজন ডক্টর, ওভাবে আমি বাসায় ঢুকি অনেকটা। আচ্ছা, আসলে আমাদের সাথে রোমান আপু যুক্ত আছেন। রোমান আপু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তো আমি একটু রোমান আপুর কাছে যাব, যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে ইতিমধ্যে হয়তো বা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের মাননীয় ভিসি মহোদয় অনলাইন কার্যক্রমের মাধ্যমে যে আমাদের যে শিক্ষামূলক কার্যক্রমগুলো রয়েছে, ক্লাস পরীক্ষা চালু করার ব্যাপারে, সেটার সিদ্ধান্ত একবার নেয়ার পরও দেন হচ্ছে সিদ্ধান্ত পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে গতকাল আহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি নতুন ভাবে তারা একটা নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছে, যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন ভিসি মহোদয়গণ, ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেন হচ্ছে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় কিনা সে ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করার দিকে যাচ্ছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বা এটা হয়তো বা দর্শক অনেকেরই প্রশ্ন, যে কতটুকু যৌক্তিক আসলে এই পরিস্থিতিতে, বর্তমান যে মহামারী চলছে এই পরিস্থিতিতে এবং শিক্ষার্থীদের সামগ্রিক দিক চিন্তা করে, শুধুমাত্র আমরা শিক্ষার্থীরা যারা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের, তারা যে তাদের ক্যাম্পাসে অবস্থান করছে তা না, বা সিটি এলাকায় যে সবাই বা জেলা শহরগুলোতে যে অবস্থান করছে তা না, অনেকেই হচ্ছে গ্রামাঞ্চলে অবস্থান করছে, অনেক বেশি প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে। ঠিক এই সামগ্রিক এই বিষয়গুলো বিবেচনা করে যদি ইউজিসি ওরকম কোনো নীতিমালা প্রণয়ন করতে চায় যে আমাদের যে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায় কিনা, এটা কতটুকু যৌক্তিক আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ ইশতিয়াক। যেমনটা বলেছিলে যে বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা পরিচালনা করার জন্য, তুমি তো আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি যে অনলাইনে ক্লাস বা অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য কেমন হতে পারে। আমরা যখন এই অনুষ্ঠানটা শুরু করতে গেলাম, বা যখন আমরা একজন সিলেট থেকে বা তুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি ঢাকা থেকে, শাকির ঢাকা থেকে কথা বলতে গিয়ে যে নেটের সমস্যাটা, এই অবস্থাতে তো আমাদের মাননীয় ভিসি স্যার একটা বিষয় স্পষ্ট করেই বলে দিয়েছেন যে এই অবস্থাতে আমরা কি করতে পারি। আর হচ্ছে যে দীর্ঘমেয়াদী, এটা তো একদিনে সম্ভব না সমস্যা সমাধান করাটা, যে কিভাবে ক্লাসে যাব অনলাইনে বা কিছু। হ্যাঁ, ইউজিসি আমাদের একটা মেইল পাঠিয়েছেন, ইমেইলে সেটা আমরা দেখছি, এবং 20 তারিখের মধ্যে সেই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে একটা সিদ্ধান্ত নিবেন যে কিভাবে অনলাইনে ক্লাসে যাওয়া যায়। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে মনোবল দৃঢ় রাখা, আর হচ্ছে ধৈর্য ধারণ করা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে
যে আমরা দূরে আছি তার মানে এই নয় যে শিক্ষার্থী এবং শিক্ষকরা দূরে সরে আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ রাখা। শিক্ষার্থীদেরও কিন্তু সুন্দর একটা সুযোগ এসেছে যে দীর্ঘদিন দেখা গিয়েছে যে স্কুল থেকে অনেকেই দূরে থাকে বা কলেজের পরে বিশ্ববিদ্যালয়ে চলে আসে, পরিবারকে ওই রকম সময় দেওয়া হয় না, ক্লাস পরীক্ষা বিভিন্ন কারণে থাকে বা সময় দিলেও খুবই কমই সময়টা পাওয়া যায় সময় দেওয়ার জন্য। তো পরিবারকে একটু সময় দেওয়া, ছোট বড় যারা আছে বাসায় তাদের সাথে একটু সময় দেওয়া বা যেতটুকু শিক্ষা গ্রহণ করা যায় পরিবার থেকে, বা তুমি পরিবারের একজন সদস্য হিসেবে সচেতন নাগরিক হিসেবে তোমার যা কিছু জানানো দরকার পরিবারকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, বা যাদের অনলাইন ব্যবহার করার সুযোগ আছে অনলাইন ব্যবহার করা অনেক কিছু শিক্ষাক্রম কিন্তু চালিয়ে যাওয়া যায়। পড়াশোনা কিন্তু ইন্টারনেট বেসড, এখন চেষ্টা করলে করা যায় আর কি। আর তাছাড়া যদি বলা যায় হচ্ছে হাতে কলমের এও কিন্তু অনেক কিছু শেখা যায়, ঘরের মধ্যে বই পুস্তক থাকতে পারে, ওগুলা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। তো শিক্ষার্থীদের সবাইকে বলবো প্রথমত নিজে সুস্থ থাকা এবং পরিবারকে সুস্থ রাখা যায় কিভাবে সেই প্রচেষ্টা করা। আর অনলাইনের পড়াশোনার ব্যাপার আরেকটু যদি যোগ করতে চাই, অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবকরা আছেন, সামনে ঈদ, যেহেতু ঈদের পরে একটা সিদ্ধান্ত হবে, সে পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। ওনারাই অবশ্য জানিয়ে দিতে পারবেন কখন কি হবে না হবে। ধন্যবাদ ইশতিয়াক। অনেক বেশি ধন্যবাদ রোমান আপুকে। আপনি যেটা বলছেন যে খুবই ভালো লাগার একটা সংবাদ, যেটা হচ্ছে যে কোভিড-19 এর এই সময়টাতে যারা শিক্ষার্থী আছে অনেকেই অসুবিধার মধ্যে আছে বা লকডাউন অবস্থায় আছে, এবং হচ্ছে অনেকেই প্রত্যন্ত অঞ্চলে সহ ঢাকা শহরের বাইরে বা সিটি এলাকার বাইরে অবস্থান করছে। তো পড়াশোনার যেহেতু শিক্ষা কার্যক্রম এখন হচ্ছে না, আপনি যেটা বলতেছিলেন যে হচ্ছে শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বা হচ্ছে শিক্ষার্থীরা তাদেরকে তাদের মনোবল দৃঢ় রাখার কথা বলতেছেন, খুবই ভালো কথা। আমরা এই বিগত একটা লাইভে আমরা বর্ধমান ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন প্রফেসরকে এনেছিলাম। তো ওই শিক্ষক মহোদয় বলেছিলেন যে ওনাদের বিশ্ববিদ্যালয় থেকে, ওনাদের ইউনিভার্সিটি থেকে অনলাইন কার্যক্রমগুলো চলছে, অনলাইনে ক্লাস পরীক্ষা সবকিছু ঠিকভাবে চলছে, এবং হচ্ছে পাশাপাশি কোভিড-19 এর এই সময়টাতে শিক্ষার্থীরা কেমন আছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা হচ্ছে ওনারা যথাসাধ্য চেষ্টা করছেন শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার জন্য। সেটা হচ্ছে তাদের শিক্ষক মহোদয় যারা আছেন তাদের পক্ষ থেকে। আপনি যেটা বলছেন খুবই ভালো লাগার একটা সংবাদ। কিন্তু আসলে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ডিপার্টমেন্ট ছাড়া আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের অনেক শিক্ষক সমিতি রয়েছে, অনেক শিক্ষক মহোদয়গণ রয়েছে। তো তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীদের খোঁজ খবর কি ঠিকভাবে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা কি নিচ্ছেন, বা কতটুকু নেওয়া উচিত বলে মনে করেন আপনি? ইশতিয়াক, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার যে ফেসবুক গ্রুপ আছে, তুমি সহ সবাই আমরা খেয়াল করলেই পাবো। সেখানে দেখা যাচ্ছে যে কোন বিভাগ বা কোন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সব দিক দিয়ে সহযোগিতা করে যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে। সে খবরগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তো আমি আশা করি হয়তো বা কেউ এর বাহিরে নয়, কোনো ডিপার্টমেন্টের বাইরে নয়, প্রত্যেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের হয়তো বা প্রত্যেক শিক্ষার্থীদের ওইভাবে খোঁজ খবর না নিলেও তাদের সিআর এর মাধ্যমে খোঁজ খবর কিন্তু নিচ্ছে, এরকমটাই আমি জেনেছি যতটুকু। কিন্তু এভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখছে বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ আপু, আপনার কাছে এই ব্যাপারে আবার আসবো একটু। আমি যেতে চাচ্ছি আবার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান শামীম ভাই যিনি আছেন। তো ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বিগত কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে আমরা জেনেছি যে 4 দিনের মধ্যে কোভিড-19 এ কোনো ইনফেক্টেড কোনো পেশেন্ট যদি তাদের পজিটিভ আসে, সেক্ষেত্রে 4 দিনের মধ্যে একটা চিকিৎসার মাধ্যমে তারা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো এটা নিয়ে যদি আপনি একজন একজন চিকিৎসক হিসেবে যদি বলতেন যে আসলে এটার সত্যতা কতটুকু বা কতটুকু কার্যকর অ্যাকচুয়ালি। যেহেতু যে কোনো প্যান্ডেমিকে হচ্ছে আপনার ট্রিটমেন্ট কন্ডিশন হচ্ছে একটু আনপ্রেডিক্টেবল থাকে। তো বর্তমান এই যে করোনার শুরু থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনেছি রেমডেসিভির, তারপর হাইড্রোক্সিক্লোরোকুইন, এই ড্রাগগুলো খুব বেশি কার্যকর করছে বলতে আমরা নিউজ পেপার পেয়েছি। এখন বর্তমান যেটা বাংলাদেশে আমাদের একজন রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক যিনি ডক্সিসাইক্লিন এবং হচ্ছে আইভারমেকটিন, যেটা একটা কম্বিনেশন ড্রাগ ইউজ করে উনি একটা ট্রায়াল দিয়েছেন। ট্রায়ালে হচ্ছে উনি 60 পেশেন্টের উপর ট্রায়াল করছে, একটা অনেকটা স্মল ডেটা। তো ওনার ডেটাটা
সাকসেসফুলি উনি আমাদের ক্লেম করছে যে 4 দিনের মধ্যে নেগেটিভ আসছে। সো এটা হতে পারে, বাট দিস ইজ নট কনফার্মেটরি। আপনার যেহেতু এখানে একটু আমরা যদি মোড অফ অ্যাকশন চিন্তা করি, আপনার ডক্সিসাইক্লিন অ্যাকচুয়ালি হচ্ছে ডিএনএ যে একটা রাইবোজোম একটা পার্টিকেল থাকে, টার্ডিয়াস রাইবোজ একটা ইউনিট, এবং আইভারমেকটিন অনেকটা হচ্ছে অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। তখন আর এদিকে যদি চিন্তা করি, ওনারা হচ্ছে রাইবোজোমের যে একটা রিসেপ্টর সাইট আছে সেটা বাইন্ডিং করে আপনার ডিএনএ যে রেপ্লিকেশন সিস্টেম যেটা আরএনএ মেকানিজম সেটাকে ব্লক করে দিতে পারে। এটা হচ্ছে ডক্সিসাইক্লিন মোড অফ অ্যাকশন। করোনার দিকে চিন্তা করি, করোনা সার্স কোভিড-19 যেটা ভাইরাস আমরা বর্তমানে যে রোগটা সৃষ্টি করছে তার জন্য দায়ী, সেটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আরএনএ, রাইবোজোমাল একটা আরএনএ এবং এনভেলপ ভাইরাস। সো এই ভাইরাসের যে একটা বাইন্ডিং সাইট থাকতে পারে, সেটা হচ্ছে ডক্সিসাইক্লিন যদি বাইন্ডিং করে যে ভাইরাসের রেপ্লিকেশন সিস্টেম বা যে তার বংশবৃদ্ধিটা কমায় দিতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে। দিস ইজ দ্য ম্যাজিক্যাল ট্রিটমেন্ট। তো আমরা আশা করছি হয়তো এটা বড় যখন ট্রায়ালে আসবে তখন হয়তো এটা পারফেক্টলি এটা কাজ করতে পারবে, যেহেতু এর আগেও সার্স যে মিডল ইস্ট সার্স ভাইরাসের বিরুদ্ধে এই কম্বিনেশনটা ডক্সিসাইক্লিন এবং আইভারমেকটিন খুব ভালোভাবে কাজ করেছে। আমরা আশা করছি এটা হয়তো ভবিষ্যতে আমরা ওদের বাংলাদেশে এটা একটা সাকসেসফুল ড্রাগ হিসেবে আমরা পেতে পারি। বাট স্টিল নাও আরেকটা যে ট্রিটমেন্ট অপশন প্লাজমা থেরাপি, সেটাও কিন্তু আমরা অনেকেই অনেক সায়েন্টিস্ট স্টিল নাও এটাকে সাকসেসফুল ট্রিটমেন্ট অপশন ভাবছে, বাট আমরা এখনো কোনোটাই সাকসেসফুল ট্রিটমেন্ট হিসেবে WHO বলতে পারছে না। তবে আমিও ধারণা করছি আপনাদের যে অধ্যাপক যিনি ট্রায়াল দিয়েছেন ওনার এই কম্বিনেশনটা সাকসেসফুল হবে। একটা মেকানিজমে যেহেতু মিল আছে, আমি নিজে ডাক্তার হিসেবে এটাকে সাপোর্ট করছি এবং ইনশাআল্লাহ হয়তো এটা সাকসেসফুল হিসেবে আমরা পেয়ে যাবো। ধন্যবাদ শামির ভাই। আমি একটু আমাদের ডিবিসির টেলিভিশনের রিপোর্টার শাকির আহমেদ ভাইয়ের কাছে একটু যেতে চাচ্ছি। শাকির ভাই, আসলে বর্তমান যে পরিস্থিতি চলছে, লকডাউন চলছে এবং অনেক আগে থেকে চলে আসছে, পুরো বিশ্বই লকডাউন বলা যায়। হয়তো বা বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখছি লকডাউন কিছুটা শিথিল করে দিচ্ছে এবং আমাদের বাংলাদেশেও সেটা হচ্ছে। কিন্তু শিথিল হওয়ার আগে এবং হচ্ছে শিথিল হওয়ার পরেও যেই যতটুকুই লকডাউন কার্যকর অবস্থায় আছে না কেন, অনেক মানুষই আমরা দেখতে পাচ্ছি যে যারা পাবলিক আছেন লকডাউন মেনে চলতে পারতেছে না বা মেনে চলছে না। হ্যাঁ, যেসব নিয়ম নীতি বা সচেতনতার পালায় দেখতে পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি আপনি বিভিন্ন সময় নিউজ করার জন্য বা রিপোর্ট তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, জনসমাগমে গিয়ে থাকেন। তা আপনার কি মনে হয় যে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন যে লকডাউনটা না মানার অ্যাকচুয়ালি কি কারণ, বা মানুষজন লকডাউন মেনে নিতে কেন পারছে না? আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই দিব। এর আগে আমার ছোট্ট দুটি অভিজ্ঞতা আসলে আমি শেয়ার করতে চাই। রোমানা আপুর সঙ্গে আপনি কথা বলছিলেন যে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে। তো আমি গত পরশু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির দুজন সদস্যের সঙ্গে আমার দীর্ঘক্ষণ এই বিষয়ে আলাপ হয়েছে। আমি কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, কথা বলেছি শিক্ষাবিদদের সঙ্গে। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটি বলছে যে আসলে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেটির পরিপূরক কখনোই অনলাইন শিক্ষা কার্যক্রম হতে পারে না। যেহেতু কোভিড-19 এটি কবে শেষ হবে, ঠিক খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হচ্ছে কিনা এই বিষয়টি সঠিক করে বলা যাচ্ছে না, সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের যে একটি রিলেশন সেটি যেন মেনটেন হয়, সেই জন্য আসলে তারা অনলাইন ক্লাসের আয়োজন করতে যাচ্ছেন। তারা বলছিলেন, ইউজিসির একজন সদস্য বলছিলেন যে কোনোভাবেই আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আসলে অনলাইনে করা সম্ভব নয়, শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাসগুলো হচ্ছে অনলাইনে হবে। আরেকটি বিষয় যে ইউজিসির সদস্যরা বলছিলেন যে রোমানা আপু যেটি উল্লেখ করলেন যে এখন ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, অর্থাৎ সম্ভাব্যতা যাচাই হচ্ছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা ফ্যাকাল্টি রয়েছেন, যারা ডিন রয়েছেন, ভিসি রয়েছেন, তাদেরকে একটি ফর্ম দিয়েছেন, তারা সেটির থেকে মতামত সংগ্রহ করছেন। সেই মতামতের উপর ভিত্তি করেই কিন্তু নির্ধারিত হবে যে অনলাইনে ক্লাস চলবে কি চলবে না। তো আরেকটি বিষয় আমরা কথা বলেছিলাম ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে। তারা জানিয়েছেন যে বাংলাদেশের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় পুরো শিক্ষার্থীদের যে আর্থিক সক্ষমতা বা তাদের গ্রামের বাড়ির যে অবস্থান সেটি প্রত্যন্ত অঞ্চলে, যার কারণে দুর্বল গতির ইন্টারনেট, পাশাপাশি আপনি জানেন যে চড়া মূল্যে ইন্টারনেট কিনতে হয়। সুতরাং আর্থিক সক্ষমতা পাশাপাশি অবস্থানগত দিক দিয়ে যে তাদের অবস্থান দূরবর্তী এলাকায়,
কোনোভাবেই আসলে তারা ক্লাস করার জন্য অধিকাংশ শিক্ষার্থী আসলে অনলাইনে ক্লাস করার জন্য প্রস্তুত নন বা তাদের সেই সক্ষমতা নেই। পাশাপাশি আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে অধিকাংশ শিক্ষার্থীর কাছে এখন অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নেই, সুতরাং তারা সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবেন না। আর শিক্ষাবিদদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শিক্ষাবিদরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আহ, বা যে পরামর্শটি দিয়েছেন, তারা বলছেন যে অবশ্যই অনলাইন ক্লাস স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিপূরক না, তবে সেটি চালিয়ে নেওয়া যেতে পারে এই ভিত্তিতে যেন শিক্ষার্থীদের যে খরচ হবে ডাটা কিনতে গিয়ে বা অনলাইন শিক্ষা কার্যক্রমে সংযুক্ত থাকতে গিয়ে শিক্ষার্থীদের যে খরচটি হবে সেটি আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থাৎ সরকার বহন করবে। ইউজিসির একজন সদস্য আমাকে একটি বিষয় জানিয়েছেন যে তারা যে শিক্ষার্থীদের যে খরচ হবে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে গিয়ে, তারা সেই খরচটি যেন শিক্ষা মন্ত্রণালয় বহন করে, সেজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়কে একটি খসড়া প্রস্তুত করে দিচ্ছেন। তারা শিক্ষা মন্ত্রণালয়কে বলবেন শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার যে খরচটি সেটির জন্য শিক্ষা মন্ত্রণালয় বহন করে। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয়, মিজান ভাই বলছিলেন যে করোনা ভাইরাসের একটি ওষুধ নিয়ে, ডাক্তার তারেক বাংলাদেশ মেডিকেল কলেজের কাকতালীয় ভাবে সেই বিষয়টি নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমি গত পরশু তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে তার যে ওষুধটি আইভারমেকটিন পাশাপাশি ডক্সিসাইক্লিন, এটি কিন্তু করোনা ভাইরাসের পুরোপুরি প্রতিষেধক নয়। তিনি বলেছেন যে এটির দ্বারা আসলে জীবাণুর যে বংশ বিস্তার সেটি রোধ করা সম্ভব। তিনি আমাকে বলেছিলেন যে প্রতিটি প্রাণী, জীবাণু সহ প্রতিটি প্রাণী আসলে তার যে প্রজননের যে সময়টি থাকে বা বাচ্চা ফোটানোর যে বা বংশ বিস্তারের যে সময়টি থাকে, সেই সময় প্রাণীটি দুর্বল থাকে। আর এই ওষুধটি আসলে বংশ বিস্তারের সময় ভাইরাস সহ সকল প্রাণীকে আক্রমণ করতে সক্ষম। সুতরাং সেই দিক দিয়ে আসলে ভাইরাসের যে বংশ বিস্তার সেটি আসলে রোধ হবে ওনার এই ওষুধের দ্বারা। উনি কিন্তু আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে কোনোভাবেই যেন অভিজ্ঞ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যেন কোনো রোগী সেই ওষুধটি সেবন না করেন, এই অনুরোধটি উনি জানিয়েছেন। এই দুটি বিষয়ে আমার আসলে সরাসরি অভিজ্ঞতা ছিল, এই কারণে আসলে আমি প্রশ্নের বাইরে গিয়েও আপনাদের সঙ্গে বা আমাদের যারা আজকে ভিউয়ার রয়েছেন তাদের সঙ্গে এই দুটি বিষয় শেয়ার করলাম। কাকতালীয় ভাবে আসলে এই দুটি বিষয় নিয়ে আমার কাজ করার সুযোগ হয়েছে গত 3 থেকে 4 দিন। এই দুটি ইস্যু নিয়ে আমি কাজ করেছি, আমার ভাবনাগুলো আসলে শেয়ার করলাম। তো সাধারণ শিক্ষার্থীদের জন্য মূলত এটি একটি আশ্বস্ত হওয়ার বিষয় হতে পারে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের যে খরচ হবে সেটি বহন করার জন্য সুপারিশ করে একটি নীতিমালা তৈরি করছে। পাশাপাশি ডক্টর তারেকের যে প্রতিষেধক সেটির একদিকে পজিটিভ দিক আছে, আবার অন্যদিকে ডক্টর তারেক বলেছেন যে সেটি যেন গণহারে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার না করা হয়, সেবন না করা হয়। আর আপনি যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলেন যে লকডাউনের মধ্যে বা সামাজিক দূরত্ব না মানার প্রবণতাটা আসলে কি জন্য হচ্ছে, তো সেই বিষয়টি যদি আমি বলতে চাই যে প্রথমত আসলে আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, শুধু আমাদের দেশ নয়, সব তৃতীয় বিশ্বের দেশেরই আসলে সেই ধরনের অর্থনৈতিক সক্ষমতা নাই যে আমরা দীর্ঘ সময় লকডাউনে থেকে আমরা আমাদের কাজকর্ম না করে আমরা আমাদের জীবন চালিয়ে যেতে পারবো। আমাদের জীবনযাত্রা চালানোর জন্য আসলে আমাদের দীর্ঘ সময় এই ধরনের পরিস্থিতির মধ্যে, রুদ্ধকর পরিস্থিতির মধ্যে আসলে থাকা সম্ভব নয়। সেই কারণে আসলে অনেকে জীবন ঝুঁকিটাকে নিয়ে জীবিকার তাগিদে আসলে বের হতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি আপনি জানেন যে অসচেতনতা তো একটি বড় কারণ। এক্ষেত্রে অসচেতনতাই আমি মনে করি যে সবচেয়ে বড় কারণ। কারণ আমরা আসলে সচেতনতা সৃষ্টির জন্য যে বিষয়গুলো আমরা হয়তো বা সেগুলো করছি, কিন্তু একটা শ্রেণী বিশেষত প্রান্তিক লেভেলে যারা রয়েছেন তারা কিন্তু আমাদের যে সেই সচেতনতা কার্যক্রমের বাইরে রয়ে গেছেন। তারা কিন্তু সেই সচেতনতামূলক জিনিসগুলো পাচ্ছেন না। গ্রামের যিনি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন তার কাছে কিন্তু প্রতিদিন পিপি যাচ্ছে না, তার কাছে মাস্ক যাচ্ছে না। যদিও পিপি সবার জন্য পরা বাধ্যতামূলক নয়, তবুও তিনি যখন বাজারে যাচ্ছেন বা তিনি যখন ঘন সমাগম স্থলে যাচ্ছেন তখন তিনি সেটি ব্যবহার করতে পারছেন না। পাশাপাশি আরেকটি বিষয় যে কোনটি ব্যবহার করতে হবে সেই বিষয়ে আসলে হয়তো প্রান্তিক লেভেলের সেই যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তাদের সেই বিষয়টি নেই, জানা নেই। আরেকটি বিষয়ে আমার কাছে যেটি মনে হয় আসলে জানি না কতটুকু যৌক্তিক সেটি বা কতটুকু আসল কারণ, যে সবকিছুর মধ্যেও আসলে আইন না মানার যে একটি প্রবণতা সেটি কিন্তু আমাদের রয়েছে। যে আহ, অবস্থার প্রতিকূলে যাওয়ার যে একটি প্রবণতা সেটি কিন্তু খুব বেশি আমাদের মধ্যে দেখা যায়
বা নিয়ম ভাঙ্গা, আইন মানার প্রবণতা। আপনি জানেন যে আমাদের দেশে সড়ক শৃঙ্খলার জন্য আমরা বারবারই বেপরোয়া গাড়ি চালকদের দায়ী করি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে থাকি, কিন্তু আমরা নিজেরা কিন্তু সচেতন নই, আমরা কিন্তু যত্রতত্র পারাপার করি। তো ওই যে আইন না মানার যে প্রবণতা, সেটা কিন্তু আসলে আমার মনে হয় যে এইখানেও একটি বড় কাজ করেছে। ইশতিয়াক। শাকির ভাইকে অনেক বেশি ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং প্রশ্নের বাইরে গিয়ে অনেক বলেছেন, যেগুলো দর্শকদের জন্য অনেক বেশি জানার ছিল। অনেক বেশি ধন্যবাদ শাকির ভাইকে। তো আমি একটু মিজানুর রহমান শামির ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে আসলে আপনারা মাঠে থেকে কোভিড-19 পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছেন বা অন্যান্য পেশেন্টদেরকে চিকিৎসা দিচ্ছেন, এবং কোভিড-19 এর যে ভয়াবহতা, যে মহামারীটা, সেটা আপনারা প্রত্যক্ষভাবে আমরা ঘরে বসে থেকে যতটুকু না টিভি টেলিভিশনে বা দেখতে পাচ্ছি, তার চাইতে অনেক বেশি গুণে হচ্ছে আপনারা একেবারে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন যে পুরো মহামারীটা কি অবস্থা চলছে। তো এই মহামারী কতদিন চলবে, বা অলরেডি আমাদের বাংলাদেশে কিন্তু এটা মহামারী আকার ধারণ করে চলেছে এবং প্রতিনিয়ত হচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর মিছিল বাড়ছে। যারা মৃত্যুবরণ করে যাচ্ছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে শামির ভাই, আপনারা কাজ করতে গিয়ে যেটা বলছিলেন যে আপনারা মাঝে মধ্যে পেশেন্টদেরকে চিকিৎসা দিতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এই স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান করোনা যে মহামারী রয়েছে, এই করোনা মহামারী মোকাবেলার জন্য কতটুকু যথেষ্ট, বা আসলে কি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু পারছে অ্যাকচুয়ালি? আমি আমার উত্তর দেওয়ার আগে একটু কথা বলি শাকির ভাই, আপনার যে যেখানেই হোক আপনার পিপি যে পড়তে হবে এমনটা ব্যাপার না। হ্যাঁ, আপনার যদি মাস্ক ইউজ করতে পারেন এবং হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারেন তাইলেই হবে। আপনার পুরো শরীর পিপি পড়তে হবে এমনটা না। তো মাস্কের ব্যাপারে যেটা আমরা সবাই ভাবছি N95, এটা শুধুমাত্র যারা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করবে তাদের জন্য। আর যদি এটা অ্যাভেলেবল না হয় তাহলে হচ্ছে আপনি সুতির যে কাপড় সেটাকে 3 লেয়ার বা 2 লেয়ার করে অন্তত বেসিক যে প্রোটেকশন সেটা করতে পারবেন। কারণ এই যেহেতু প্যান্ডেমিকটা পুরো পৃথিবী ধরে হচ্ছে, তো সবখানে কিন্তু পিপি সংকট থাকবে, আমরা গ্লাভস, স্যানিটাইজার এগুলো সংকট থাকবে। তো আমরা সেই ক্ষেত্রে যে মিনিমাম হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার এবং হচ্ছে মাস্ক, এই দুটো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আপনারা যে কাজ করবেন বা যারা ফ্রন্টলাইনে কাজ করবেন ওনাদের এই দুটা বেসিক সবসময় ঠিক রাখতে হবে, আদারওয়াইজ ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর বিশেষ করে যেহেতু পৃথিবীর ইতিহাসে আমরা কিন্তু প্যান্ডেমিকের সিচুয়েশন দেখেছি, পৃথিবীতে সেই 1350 সালের দিকে আপনার প্লেগ রোগ হয়েছিল, এরপর এতে তাতে 50 মিলিয়ন লোক কিন্তু মারা গিয়েছে। এরপরে হচ্ছে সবচেয়ে যেটা ডেঞ্জারাস স্প্যানিশ ফ্লু, যেটা ওখানে কিন্তু প্রায় 500 মিলিয়ন লোক কিন্তু আক্রান্ত হয়েছিল এবং 100 মিলিয়নের মতো লোক মারা গিয়েছিল। সো এই যে প্যান্ডেমিকের একটা ধারাবাহিকতা পৃথিবীতে চলে আসছে, তার মধ্যে পৃথিবীর কোনো দেশই এখন পর্যন্ত ইনফেকশাস ডিজিজকে ভালোভাবে মোকাবেলা করার জন্য কোনো হসপিটাল এখনো ডেভেলপ করছে বলে আমার মনে হচ্ছে না। কারণ সবচেয়ে পাবলিক হেলথ সেক্টরে আমরা ইনভেস্টমেন্টটা খুব কম দেখি। কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে যদি আমরা চিন্তা করি, আমরা নন ইনফেকশাস যে ডিজিজ গুলো আছে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, কিডনি, তারপর হচ্ছে অ্যাজমা রিলেটেড, থাইরয়েড রিলেটেড, এরকম হসপিটাল অনেক অহরহ পাবো, কিন্তু কোথাও একটু সুন্দর একটা আইসিইউ ব্যবস্থা সহ ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের জন্য আমরা কোনো হসপিটাল খুব একটা দেখিনি। আর আমরা ভাবছি হয়তো ট্রিটমেন্ট বলতে আমরা হসপিটালে এসে ওষুধ নিলে ভালো হয়ে যাবে, ঠিক ব্যাপারটা কিন্তু ঠিক তা না ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে। তো আইসিইউ নিয়ে আপনি যেহেতু আইসিইউর কথা বললেন বা একটা টপিক আসছে, আমি এটা নিয়ে একটু হঠাৎ করে মনে পড়লো, যেটা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী সূর্য সেন রাফি নামে, সে কোভিড-19 পজিটিভ এবং হচ্ছে অনেক বেশি শ্বাসকষ্টে ভুগতেছিল। সে শ্বাসকষ্টের জন্য কথাও বলতে পারছিল না। সে নিজে স্ট্যাটাস দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের স্ট্যাটাস দিয়ে সাহায্য কামনা করছিল, একটি আইসিইউ চাচ্ছিল। তো ঢাকা মেডিকেলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক চেষ্টা করেছে একটি আইসিইউ ম্যানেজ করার জন্য। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সামনে সারির যারা নেতাকর্মী রয়েছে তারা চেষ্টা করেছেন, ডাকসু থেকে চেষ্টা করা হয়েছে একটি আইসিইউ ব্যবস্থা করার জন্য, কিন্তু অনেকটাই তারা ব্যর্থ হয়েছেন। এবং সেটার মূল কারণ ছিল হচ্ছে যে আইসিইউর সংকট। বিশেষ করে ঢাকা মেডিকেলের মতো একটা জায়গায় শুধুমাত্র 10টা আইসিইউ থাকে। তো অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় যে এই জায়গা থেকে যে আইসিইউ বাংলাদেশে কি আইসিইউর একটা সংকট চলছে, বা আইসিইউ কি বাড়ানো উচিত? বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি, কোভিড-19 এর পরিস্থিতি, এই সময়টাতে কি যে আইসিইউর ব্যাপারটা কি বাড়ানো যায় কিনা, বা কি মনে হয় আপনার? প্রত্যেক আইসিইউ হচ্ছে একটা লাক্সারিয়াস কন্ডিশন, এটা মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। আপনার
আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্ট মারা গিয়েছেন, আমাদের মাগফিরাত কামনা করি ওনার। তো আইসিইউটা হচ্ছে সবসময় যে আপনি অ্যাফোর্ডেবল করতে পারবেন না, হ্যাঁ? ওর বিশেষ করে যে করোনা ডিজিজ, এটা অ্যাকচুয়ালি আপনার আমাদের রক্ত ব্লাড সার্কুলেশনে অ্যাকচুয়ালি প্রথমে যেটা করে ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, অর্থাৎ আমাদের ব্লাড সিস্টেম এটাকে কোয়াগুলেশন করে ফেলে। তো ওটার জন্য কিন্তু আমাদের পুরো বডি মেকানিজমটা ডাউন হয়েছে। তো যে বর্তমান যে রিসার্চ সেটাতে এটাই প্রুভ করে, ডিআইসিটা ডেভেলপ করে আগে, রেসপিরেটরি ডিস্ট্রেস এর পরে ডেভেলপ করে। আপনি যদি তাকে প্রথমে ডিআইসি, যেটা ব্লাড কোয়াগুলেশন হয়ে যায়, আমাদের ব্লাড সার্কুলেশন, এটাকে যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার আইসিইউ লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার প্রিভেনশনটা বেশি দরকার ছিল। তো আইসিইউ যে আপনাকে ভালো করে দিতে পারবে এই করোনা ডিজিজ থেকে, এটা আমরা খুব একটা আশাবাদী না। কারণ আমরা যে রিসার্চটা দেখেছি রিসেন্টলি, ইতালি, স্পেনে যে মারা গেছে ম্যাক্সিমাম আইসিইউ, ওনাদের কিন্তু অনেক সক্ষমতা ছিল, হ্যাঁ, ওনারা কিন্তু মারা গেছে। সো আইসিইউটাই যে সবকিছু হবে আমরা সেটা বিশ্বাস করি না, বাট বেসিক হেলথ সিস্টেমের জন্য যে ইনফেকশন ডিজিজ গুলা একদম যে সিভিয়ার কন্ডিশনে চলে যায়, সেটাকে আমরা রক্ষা করতে হবে মাইল্ড সিমটম পর্যন্তই থাকা অবস্থায়। তো আমাদের প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে আগে থেকে ট্রিটমেন্টটা চালু করা দরকার, যে যখনই রোগ ধরা পড়বে, টেস্টে পজিটিভ হবে। আমাদের যেটা ফল্টই হচ্ছে আমাদের দেশে যে কোভিড-19 স্যাম্পল টেস্টিং, সেটা লেট হচ্ছে। লেট হওয়ার কারণে রোগী বুঝতে পারছে না পজিটিভ কিনা নেগেটিভ। তো এই কারণে হসপিটাল কর্তৃপক্ষ যদি নেগেটিভ হয় তাহলে ভর্তি নিচ্ছে, তো পজিটিভ হলে কিন্তু ভর্তি নিচ্ছে না, বা তার জন্য আলাদা ডেডিকেটেড হসপিটাল আছে। যেটা প্রবলেম হচ্ছে আমাদের স্যাম্পল টেস্টিং এ দেরি হচ্ছে। হ্যাঁ শামিল ভাই, ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর মনে পেয়েছি এবং দর্শক পেয়েছে। যেটা জানতে চাচ্ছি সর্বশেষ আপনার কাছে, সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমান স্বাস্থ্য খাত রয়েছে, যেটা আমি একটু আগে বলেছি, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর যে রয়েছে এবং আমাদের এই কোভিড-19 মোকাবেলার জন্য তারা বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে, গ্রহণ করছে। এবং আপনারা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, ডাক্তার সমাজ, যেহেতু আপনি একজন ডাক্তার, আপনার কাছে জানতে চাচ্ছি যে পুরো ডাক্তার সমাজ, আপনারা যারা আছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব কার্যকর পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কি কোভিড-19 প্রতিরোধ করার জন্য এবং করোনা ভাইরাসের যে মহামারী চলছে সেই মহামারীটা থেকে আমাদেরকে, পুরো বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য কি যথেষ্ট স্বাস্থ্য অধিদপ্তর যে ব্যবস্থাগুলো নিচ্ছে? একটু সংক্ষেপে অ্যান্সার দিবেন শামীম ভাই। দেখুন, এটা যে কোনো সংক্রামক ডিজিজ থেকে মুক্তি হওয়ার জন্য কিন্তু শুধু হসপিটালাইজ হতে হবে এমন না, এটাতে জনগণের কিন্তু দায় আছে। গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে জনগণের প্রতি কাজ করা, বাট জনগণ তো গভর্নমেন্টের রেসপন্স করছে না। দেখুন আমরা যে যখন ছুটি দিচ্ছে গভর্নমেন্ট, জনগণ গেছে ঢাকা থেকে বাড়িতে, এ তো বিশাল একটা জনস্রোত। এটা কিন্তু আমাদের জনগণের যে দায়িত্ব ছিল যে সংক্রামক ডিজিজে আপনার স্টে হোম, আপনি এবং হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, এই দুটো হচ্ছে মেইন থিংস। তো এই দুইটা জিনিসকে আমরা কখনো কেয়ার করি নাই। তো যার কারণে গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে, বাট আমরা জনগণ তার রেসপন্স করছি না, আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করছি না। আমি মনে করি এখানে আমাদের ফল্টি। এবং গভর্নমেন্ট, হ্যাঁ, আমরা যেহেতু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অনেকটা আমাদের রিসোর্স লেভেল লিমিটেশন আছে। আমাদের জাতীয় বাজেটে মাত্র 5 পয়েন্ট সামথিং মতো আমাদের হেলথ সেক্টরে ব্যয় করা হচ্ছে। আমার মনে হয় এটা 10 to 12% পর্যন্ত ইনক্রিজ করা দরকার জাতীয় বাজেটে। হেলথ সিস্টেমকে নতুন করে সাজানো দরকার, ইনফেকশাস ডিজিজকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে এটার জন্য আলাদা সেক্টর, রিসার্চ সেন্টার, বিভিন্ন ল্যাব ফেসিলিটি এগুলো বাড়ানো দরকার। আশা করি সেটা গভর্নমেন্ট চিন্তা করবে, যে আর জনগণের কিছু দায়িত্ব আছে সেই জনগণগুলো পালন করবে আশা করি। ধন্যবাদ। আর আশা করছি স্বাস্থ্য অধিদপ্তর সহ যারা নিয়োজিত আছেন এবং কাজ করছেন তারা আপনার এই কথাগুলো দৃষ্টিপাত করবে এবং হচ্ছে স্বাস্থ্য খাতে আরো কিছু উন্নয়নের যে দরকার এবং কোভিড-19 মোকাবেলা করার জন্য যে কিছু পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো হয়তো ওনারা দ্রুতই পদক্ষেপ নেবেন। তো আমরা একেবারে শেষের দিকে আছি। আমি একটু যারা আমি একটু তিলোত্তমা শিকদার আপু সম্পর্কে বলতে চাচ্ছি। আমাকে একটু আগে জানিয়েছেন উনি 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 ওনার নিজ জেলা বরিশালে আছেন এবং সেখানে অনেক ওনার যেখানে অবস্থান করছেন সেখানে এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হচ্ছে ওখানে খুব ভালো রকম ঝড় হচ্ছে, এই জন্য উনি আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। তো তিলোত্তমা আপু সম্পর্কে আমি যদি একটু বলি যে উনি ওনার এলাকায় প্রতিনিয়ত উনি ইফতার বিতরণ করে যাচ্ছেন। মুসলমান ধর্মাবলম্বী যারা নিয়মিত রোজা রাখছেন তাদেরকে, যারা অসহায় ছিন্নমূল মানুষজন রয়েছেন তাদেরকে ইফতারের ব্যবস্থা করে দিচ্ছেন, সাথে অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমরা অনুষ্ঠানের আজকের যে লাইভ প্রোগ্রাম, আমাদের আলোচনার একেবারে শেষের দিকে পৌঁছে গেছি। তিনজনের কাছে আমি একটু জানতে চাবো যে
বর্তমানে যে পরিস্থিতি, যে আপনারা যারা একেবারে ফ্রন্ট লাইন ওয়ারিয়র হিসেবে কাজ করে যাচ্ছেন, তো আপনাদের এই অভিজ্ঞতা থেকে এখন পর্যন্ত প্রায় হয়তো বা দেড় থেকে 2 মাস যাবত আপনারা এই ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছেন, পরিস্থিতিগুলো বুঝতে পারছেন বা বাংলাদেশের মানুষজন কতটুকু সচেতন বা কতটুকু তারা COVID-19 সম্পর্কে জ্ঞান লাভ করেছে বা কতটুকু তারা সচেতনতা অবলম্বন করছে, সবকিছু আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকে জানতে পারছেন। তো এই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সকল মানুষের জন্য বা সারা বিশ্বের মানুষের জন্য আপনাদের কি বলার আছে যে COVID-19 মোকাবেলা করার জন্য মানুষের এই মুহূর্তে কি করা উচিত? আমি যাব প্রথমে শাকির ভাইয়ের কাছে। শাকির আহমেদ ভাই। ধন্যবাদ ইশতিয়াক। আমার কাছে প্রথমে যে বিষয়টি আসলে আসছে আমার মাথায়, সে বিষয়টি হচ্ছে যে ডাক্তার মিজান ভাই বলেছিলেন যে আসলে সংক্রমণ যেন এড়ানো যায়, সেই ক্ষেত্রে আমাদের সচেতনতার কথা। আপনি জানেন যে 2018 সালে কিন্তু সংক্রামক রোগ নিয়ে একটি আইন হয়েছে। তো সেই আইনটি আমি কৌতূহলী হয়ে আসলে গত পরশুদিন আমি সেটি পড়ছিলাম। তো প্রতিটি ধারায় আমি দেখলাম যে আমরা প্রতিনিয়ত প্রতিটি ধারা লঙ্ঘন করে চলছি এবং ভয়াবহ রকমের এক ধরনের আমরা অপরাধ করে চলছি। তো আইন আছে, বাট আমরা সেটি মানার বা আমরা সেটি আমলে নেওয়ার জন্য চেষ্টা করছি না। আমি মনে করি যে আমরা সেই বিষয়টিকে আসলে সচেতনতার বিষয়টিকে আমলে নিব। আর সবচেয়ে বড় বিষয় আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হয় যে এই মুহূর্তে যারা আমরা ফ্রন্ট লাইনে কাজ করছি, পাশাপাশি যারা আক্রান্ত হয়েছেন, পাশাপাশি যারা ঘরে অবস্থান করছেন, সবার মধ্যে যে বিষয়টি এখন আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার, সেটি হচ্ছে আত্মবিশ্বাস রাখা, ভরসা রাখা, পাশাপাশি নিজেকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, নিজের পাশের জনকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, সেই চেষ্টা করা। আত্মবিশ্বাসের সঙ্গে এই দিনগুলো অতিক্রম করাটা মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আরেকটি বিষয় আমি ছোটভাবে বলে রাখতে চাই যে যারা কাজ করছেন, বিশেষত যারা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন, আমাদের উচিত হবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের আর্থিক সক্ষমতার দিকটি বিবেচনা করে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। বিশেষত আমাদের এই 16 কোটি 17 কোটি যাই বলি, আমাদের একটি মানুষও যেন অন্যের অভাবে একদিনও যেন ধুঁকতে না হয়, সেই বিষয়টির দিকে যেন আমরা নিজ নিজ অবস্থান থেকে খেয়াল রাখি। কারণ একা সরকারের পক্ষে বা একা কোনো সংগঠনের পক্ষে, একা কোনো ব্যক্তির পক্ষে এই বিষয়টাকে আসলে সমাধান করা সম্ভব নয়। সুতরাং আবারও একটি বিষয় বলতে চাই যে আমাদের সাহস হারালে চলবে না। আপনি জানেন যে আমরা গৌরব উজ্জ্বল সেই মুক্তিযুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনা জাতি। তো আমাদের ভরসা রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, পাশাপাশি সচেতন থাকতে হবে। আর ছোট্ট একটি বিষয় দিয়ে শেষ করব, যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন, বিশেষত যারা সেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি আসলে সেলিউট জানাতে চাই। পাশাপাশি সেলিউট জানাতে চাই আইন শৃঙ্খলা বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে দিন রাত কাজ করে যাচ্ছেন, নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছেন তাদেরকে। আহ এছাড়াও যারা ইনফরমালি অর্থাৎ অনানুষ্ঠানিক ভাবে বিভিন্ন জায়গায় আসলে আমাদের সেই দৃষ্টিসীমার বাইরে সেবা দিয়ে যাচ্ছেন এই করোনা আক্রান্ত এবং হচ্ছে ঘরবন্দি মানুষকে, তাদের প্রতিও আমার ভালোবাসা রইল। আহ আহ সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সেই শুভকামনা। আর আজকের এই একটি সুন্দর সেশন আয়োজন করার জন্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, সবারই একটি প্রাণের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রাণের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদকে ধন্যবাদ। পাশাপাশি গবেষণা সংসদের যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে ধন্যবাদ। আজকে যারা আমার সঙ্গে যুক্ত হলেন, আমার শ্রদ্ধেয় বড় আপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের খণ্ডকালীন শিক্ষক রোমানা পাপড়ি আপু, পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ডাক্তার মিজান, সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, আপনিও ছিলেন আমাদের সঙ্গে ইশতিয়াক আহমেদ হৃদয়। আমরা জানি আপনিও নিজে একজন করোনা জয়ী, আপনিও পাশাপাশি আপনি নিজের করোনা জয়ের পাশাপাশি যারা আক্রান্ত হয়েছেন, যারা ঘরে অবস্থান করছেন, তাদের বিষয়টিকে, তাদেরকে ত্রাণ দেওয়া থেকে শুরু করে নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা সবাই সুরক্ষিত থাকি, নিরাপদ থাকি, আগামীর একটি সুন্দর পৃথিবী যেন আমরা দেখতে পারি, সেই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক বেশি ধন্যবাদ শাকির আহমেদ ভাই আপনাকে, এবং হচ্ছে আপনি চমৎকার একটি কথা বলেছেন যেটা আমি আবারও বলতে যাচ্ছি যে যারা সমাজের অনেকেই হচ্ছে সহযোগিতা করে যাচ্ছেন, শিক্ষার্থীরা সহযোগিতা করে যাচ্ছেন, বিভিন্ন সংগঠন থেকে করা হচ্ছে, বা বিভিন্ন মানুষজন সহযোগিতা করে যাচ্ছে, তারও চেয়ে বেশি মনে হয় যে সমাজের যারা বিত্তবান মানুষজন রয়েছে তাদের প্রত্যেকে এগিয়ে আসা উচিত, এবং প্রত্যেকে যদি তাদের আহ
শুধুমাত্র যদি ব্যক্তিগত উদ্যোগে তাদের যে পাশের যে প্রতিবেশী রয়েছে, পাশের যে কোনো পরিবার অসহায় অবস্থায় আছে কিনা, খাদ্য সংকটে ভুগতেছে কিনা, এই জিনিসটা যদি আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটু নিশ্চয়তা দিতে পারি বা নিশ্চিত করতে পারি, তাহলেই হয়তো বা বাংলাদেশের কোনো পরিবার অসহায় অবস্থায় থাকবে না, খাদ্য সংকটে ভুগবে না, না খেতে পেয়ে মারা যাবে না। অনেক চমৎকার কথা বলেছেন আপনি শাকির আহমেদ ভাই। আমি একটু যেতে চাচ্ছি রোমানা বা প্রিয়াপুর কাছে, একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে, এবং হচ্ছে এই কোভিড-19 এর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ ও সারা বিশ্বের মানুষজনকে এই মুহূর্তে অ্যাকচুয়ালি কি করা উচিত বা কোভিড-19 মোকাবেলা করার জন্য? ধন্যবাদ ইশতিয়াক। আজকের প্রোগ্রামের একজন অবজারভার হিসেবে আমি যা বলতে চাচ্ছি, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। পাশাপাশি যারা আজকে আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে একটু স্মরণ করতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারকে। এর সাথে যারা করোনায় আক্রান্ত হয়ে গত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি করোনায় যারা আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে আছে তাদের আশুরোগ মুক্তি কামনা করছি। আমি আর একটু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা সার্বক্ষণিকভাবে আমাদের সহায়তা প্রদান করে যাচ্ছেন। তন্মধ্যে হচ্ছে পুলিশ প্রশাসন, মেডিকেল টিম, সাংবাদিক কর্মী সহ তাদের সহযোগীদের, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী ও আমাদের সেবা প্রদানকারীদের, স্বেচ্ছাসেবকদের। ও আরেকটু ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা সরকারি বিভিন্ন নির্দেশনা মেনে ঘরে আছেন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। তাদের প্রতি আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ রোমানা। আজকে এই লাইভে আরেকটু বলতে চাচ্ছি, আমাদের সাথে ছিল শাকির ও আমাদের ডক্টর সামির ভাইয়া। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময় আমাদের মাঝে অনেকটুকু সময় দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। শাকিরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু আমি জানতাম না, তোমার মাধ্যমে জেনে নিলাম এবং শিক্ষার্থীরাও জেনে নিল। সামনে ঈদ, সবাইকে করোনাময় ঈদের শুভেচ্ছা। আশা করি আমরা এই কোভিড-19 থেকে অতি দ্রুতই মুক্তি পাবো এবং সবাই একত্রে মেলবন্ধনে আবদ্ধ হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রোমানা আপুকে। আমাদের সময় স্বল্পতা খুবই। আমি একটু ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান শামীর ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে একজন ডাক্তার হিসেবে আপনি দেশবাসীকে কি বলতে চান বা সারা বিশ্বের মানুষজনকে আপনি কি বলতে চান? শামির ভাই, আপনার মাইকটা মিউট করা আছে, একটু কাইন্ডলি আনমিউট করে নেন। ওনারা তো কেবিনে থাকে লাক্সারিয়াস কন্ডিশনে, ওনারা মনে করছেন ওনাদের। হ্যাঁ, আনমিউট হয়েছে। শুনতে পাচ্ছেন? হ্যালো। তো একটা আমি আবার বলি, একটা লঞ্চে হচ্ছে দুই ধরনের ডেক আছে, আপার ডেক আর লোয়ার ডেক। তো লোয়ার ডেকে সাধারণত যারা আর্থিকভাবে কম সচ্ছল তারা থাকে, আর যারা আপার ডেকে তারা হচ্ছে যারা কেবিনে, ওনারা লাক্সারিয়াস কন্ডিশনে থাকে। তো একদিন লঞ্চে যাত্রা করতে হচ্ছে আপনার পানি সংকট দেখা দিয়েছে লঞ্চের লোয়ার ডেকে। তো লোয়ার ডেকে হয় হুল্লোড় দেখা দিয়েছে, এখন তারা পানি চাই। কিন্তু আপার ডেকের লোকেরা এটা জানতে পেরে যে ভাবলো যে আমাদের তো অনেক আমরা ধনী, আমাদের পানির ব্যবস্থা আছে, রিজার্ভ ফোর্স আছে, আমরা হয়তো অনেকদিন চলে যাবো। তো এই চিন্তা করে আপার ডেকে ওনারা কেউ পানি হেল্প করলো না লোয়ার ডেকে। তো লোয়ার ডেকে যারা ভাবলো, ওনারা তো ভাবলো যে আমার তো পানি নেই, এখন বাঁচতে হবে। তো বাঁচার জন্য ওনারা যে লঞ্চের ঠিক নিচের যে ফুটোটা আছে ওখান থেকে ফুটা করতে শুরু করলো, এবং ওনারা ফুটা করার পরে অনেক পানি পাইতে শুরু করলো। তো আমাদের দেশটা ঠিক এইরকম অবস্থায় যাচ্ছে। আমাদের সমাজে যারা আপার ডেকে অবস্থান করছে, ওনারা যদি লোয়ার ডেকে মানুষ যে হেল্প না করে, আমাদের সেই লঞ্চের মতো যাত্রা মাঝখানে আমাদের সবাইকে ডুবে মরতে হবে। তো আমরা কেউ নিরাপদ না, আমরা সবাই এই আতঙ্কের পরিস্থিতিতে আছি। আমরা সবাই পরস্পরের পাশে থাকা উচিত। সমাজের সবকিছু মিলিয়ে আমাদের পাশে থাকতে হবে। সবাই বাসায় থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন। আর আশাবাদী আমরা 2 থেকে 3 মাসের মধ্যে আমরা হয়তো পৃথিবীতে ভ্যাকসিন দেখতে পারি বা প্রতিষেধক আবিষ্কার হয়ে যাবে, ওষুধ আবিষ্কার হয়ে যাবে। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করে আমাদের এই প্যান্ডেমিক যাত্রাটা শেষ হয়ে যায়। আমরা তখন
আগের মতো চলবো, আগের মতো সুন্দর পৃথিবী আমরা পেয়ে যাব। তো আশা করছি আমরা সেই স্যাক্রিফাইসটা করবো সবাই মিলে আমাদের দেশকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে জনাব শাকিব ভাইকে ওনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাপড়ি আপুকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি ইস্তাক ভাই, উনি ত্রিপলি ডিপার্টমেন্টে অনেক মেধাবী একজন স্টুডেন্ট, উনি সামাজিক বিভিন্ন কাজে কর্মরত আছেন। আশা করি উনি এই কাজগুলো করে আমাদের পাশে, সবার পাশে থাকবেন, সমাজকে অনেক কিছু দিয়ে যাবেন, ওনার সেই আশীর্বাদ কামনা করি। সবাইকে সালাম এবং ঈদ মোবারক জানাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের লাইভের একেবারে শেষ পর্যায়ে। আমাদের আজকে যে টপিক ছিল কোভিড-19 এন্ড স্টোরি অফ দ্য ফ্রন্টলাইন ওয়ারিয়র্স। আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন, শামীম ভাই একজন ডাক্তার এবং হচ্ছে শাকির আহমেদ ভাই ইস্তাক ভাই, শুনতে পাচ্ছেন? রিপোর্টার, ডিবিসি নিউজের একজন রিপোর্টার, দুজনই একজন ফ্রন্টলাইন ওয়ারিয়র। ওনারা ওনাদের অভিজ্ঞতার কথা বলছিলেন, কোভিড-19 মোকাবেলা কিভাবে করা যায় সেই বিষয়ে বলছিলেন। তো বিদায় নেওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে করোনা ভাইরাসের যে বর্তমান পরিস্থিতি, আমরা হয়তোবা খুব ভালোর দিকে যাচ্ছি না। সামনে ঈদ, আমি একটু বলতে চাচ্ছি যে আমরা ঈদ, এটা যদি একটু স্পেলিং করতে যাই, EID, ঈদ। তো অ্যাকচুয়ালি এটা যদি আমি একটু উল্টো ভাবে বলি, সেটা হচ্ছে, একটু খেয়াল করবেন, DIE, ডাই। আমরা ঈদ পালন করতে গিয়ে আমার মনে হয় যে আমরা এই বিগত কিছুদিন আগে দেখেছি একটি ফেরিঘাটে অনেক মানুষের সমাগম, অনেক জনসমাগম, হাজার হাজার মানুষ একসাথে যাচ্ছে। এটা একেবারেই নির্বুদ্ধিতার একটা কাজ হয়েছে, যেটা একেবারেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উচিত না। তো আশা করি মানুষজন সচেতন হবেন, এবং আপনি কি ঈদ করবেন নাকি উল্টো কাজটা করে মৃত্যুর দিকে যাবেন, দায়ী হবেন। তো সেই জিনিসটি আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এবং শুধু আপনারা ইনফেক্টেড হলে আপনাদের মাধ্যমে আপনাদের প্রতিবেশী যারা আছে, পরিবার যারা আছে, একে একে আক্রান্ত হবে, ঘরে ঘরে করোনা উৎপাদন হবে, পুরো বাংলাদেশটা একসময় ইনফেক্টেড হয়ে যাবে। আমরা সেদিকে যেতে চাচ্ছি না এবং আমরা সেটা চাইও না। অনুগ্রহ করে এই আমরা অনেক ঈদ পাবো সামনে, এই ঈদটা একটু স্যাক্রিফাইস করুন কাইন্ডলি। পরিবার পরিজন নিয়ে বাসায় থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন, একে অপরকে উৎসাহিত করুন, সবাই যেন বাসায় থাকে। আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই লাইভ প্রোগ্রামে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা বিদায় নিচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ হৃদয়। ধন্যবাদ সবাইকে।